বন্ধুরা, স্যামসাং S25 লাইনআপে এই ফোনটি একটু দেরিতেই এসেছে। বাকি ফোনগুলো বছরের শুরুতে বাজারে চলে এসেছিল, কিন্তু আমি জানি এমন অনেকেই আছেন যারা হয়তো একটি S25 এর সবচেয়ে পাতলা সংস্করণের জন্য অপেক্ষা করছিলেন, যারা ফোনে পুরুত্ব একেবারে কম চান। আর হ্যাঁ, আমি জানি এরকম লোকের অভাব নেই, আর তাদের জন্য সুসংবাদ হলো ফোনটি আসলেই অনেক পাতলা। কিন্তু ফোনটি পাতলা হলেও সেই হিসেবে এটি বেশ ভালোই পারফর্ম করে যদি আপনার পাতলা ফোন পছন্দ হয়। এটা স্যামসাংয়ের একেবারে নতুন S25 এজ। এটি মাত্র 5.8 মিলিমিটার পুরু, যা এটিকে S25 আলট্রা এর চেয়ে প্রায় 30% পাতলা করে তোলে। এবং এই ফোনটা থেকেই খুব সম্ভবত একটি আলট্রা স্লিম হাই এন্ড ফোনের যাত্রা শুরু হতে যাচ্ছে। তাই স্বাভাবিকভাবেই আমার কিছু প্রশ্ন আছে। প্রথমত, তারা কিভাবে তাদের অন্য ফোনগুলির চেয়ে এত পাতলা একটি ফোন তৈরি করেছে? দ্বিতীয়ত, কেন, মানে কে এই পাতলা ফোনগুলো চাইছে? এর কথিত সুবিধা কি? আর সবশেষে, আপনারা কি সত্যিই এই ফোনটি কিনতে পারেন, নাকি এটি আসলে দেখতে খুব সুন্দর হলেও এটি একটি অর্থ অপচয়ের ফাঁদ? ফোনটি যখন প্রথমবার দেখানো হয়েছিল, আমার খুব জানতে ইচ্ছে করছিল যে স্যামসাং এটিকে কোথায় রাখবে। এটি কি একেবারে আলট্রা হাই এন্ড ফোন হবে, যেখানে তারা এর পাতলা হওয়া নিয়ে বিশাল হইচই করবে, নাকি অন্য কিছু? দেখা যাচ্ছে এটি বেস S25, S25 প্লাস এবং S25 আলট্রা এর ঠিক মাঝখানে অবস্থান করছে। তাই এই ফোনটির সম্ভাব্য ক্রেতা হলেন সেই ব্যক্তি যিনি বেস ফোন থেকে কিছুটা ভালো কিছু চান, কিন্তু আলট্রা পর্যন্ত যেতে চান না। এক কথায়, S25 এজকে আপনি S25 আলট্রালাইট হিসেবে ভাবতে পারেন। সুতরাং স্যামসাং তাদের টপ অ্যান্ড গ্যালাক্সি S25 আলট্রা থেকে জিনিসপত্র কেটে এই ফোনটিকে এত পাতলা করেছে। এজের ক্যামেরা দুটি কম আছে, এতে 3x জুম ক্যামেরা নেই এবং এতে কোনো 5x জুম ক্যামেরাও নেই। এই ফোন থেকে লেজার অটোফোকাস জিনিসটাও চলে গেছে। এবং যদিও ফোনটিতে এখনও একটি আলট্রা ওয়াইড ক্যামেরা আছে, কিন্তু সেটিকেও ডাউনগ্রেড করা হয়েছে। সুতরাং আলট্রাতে থাকা 50 মেগাপিক্সেলের পরিবর্তে এজে আছে 12। তবে এটিই সব নয়। আলট্রাতে যেমন S পেন ভিতরে থাকে, এটিতে তাও নেই। স্ক্রিনে সেই একেবারে আশ্চর্যজনক অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং নেই, যা দৃশ্যমান দারুণ একটি জিনিস ছিল। স্পিকারের কথা বললে, ফোনের ভিতরে কম জায়গা থাকার কারণে এজের স্পিকারগুলিতে আলট্রার স্পিকারগুলির চেয়ে অনেক কম বেজ। সবশেষে এটিতে উল্লেখযোগ্যভাবে ছোট ব্যাটারি দেওয়া হয়েছে। আলট্রার 5000 mAh এর তুলনায় এতে দেওয়া হয়েছে 3900 mAh। এই ফোনটিতে যত কিছুরই কমতি থাকুক না কেন, এতে কিন্তু আলট্রা ফোনের মতোই টাইটানিয়াম রেল ব্যবহার করা হয়েছে। এটি 3টি অসাধারণ রঙে পাওয়া যায়: কালো, রূপালি এবং হালকা নীলচে রূপালি। শুধু তাই নয়, তারা আলট্রা ফোন থেকে মূল ক্যামেরাটিও এতে নিয়ে এসেছে, সেই বিশাল 200 মেগাপিক্সেলের সেন্সর, আর এর সাথে আসা সমস্ত সফটওয়্যার এবং ছবি প্রসেসিং টেকনোলজি। দ্বিতীয় ক্যামেরা হিসেবে আছে একটি 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, তবে এখানে কোনো টেলিফটো লেন্স নেই। আর এতে ব্যবহার করা হয়েছে S25 প্লাসের স্ক্রিন, একটি 6.7 ইঞ্চি 120 হার্জ রিফ্রেশ রেটের 1440 পিক্সেল অ্যামোলেড ডিসপ্লে। এখন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে এই সমস্ত ফিচার বাদ দেওয়াতে ফোনটি হাতে ধরতে আরও ভালো লাগছে কিনা, আমার উত্তর হবে অবশ্যই হ্যাঁ। এই ফোনটি হাতে নেওয়া আমার প্রথমবার ম্যাকবুক এয়ার বা নতুন আইপ্যাডগুলির মধ্যে একটি হাতে নেওয়ার কথা মনে হচ্ছে। 30% পাতলা এবং 25% হালকা শুনতে হয়তো বড় সংখ্যা মনে নাও হতে পারে, তবে হাতে ধরলে অনুভূতিটা সত্যি ভিন্ন। এবং আমার মনে হয় এটি বিশেষ করে ভালো লাগছে, কারণ বেশিরভাগ হালকা ফোনের মতো এতে প্লাস্টিক ব্যবহার করা হয়নি, বরং এই ফোনটি হালকা হলেও এতে ব্যবহার করা হয়েছে সেই প্রিমিয়াম টাইটেনিয়াম ফ্রেম। এবং এর স্ক্রিনে টপ অ্যান্ড গরিলা গ্লাস সিরামিক 2 রয়েছে। এর সাথে সাথে এতে আধুনিক প্রায় সমস্ত ফিচার্সও দেওয়া হয়েছে, যেমন একটি আলট্রা ব্রাইট প্রায় বর্ডারহীন ডিসপ্লে, স্যামসাংয়ের অত্যন্ত ভালো অবজেক্ট ইরেজার এবং জেনারেটিভ AI এডিটরের মতো সমস্ত AI কারসাজি সহ এই ফর্ম ফ্যাক্টরটি পাওয়া সম্ভব, যা একটি দারুণ অনুভূতি।